আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডাকাত দল ডাকাতি করে একসাথে, তবে ডাকাতির পর যখন লুটের মাল ভাগাভাগির সময় হয় তখন বখরা নিয়ে অনেক সময় ঝামেলা শুরু হয়, আর এর ফলে খুনোখুনি, দল ভেঙে যায়। অনেক সময় আবার এমনও হয় দল ভাঙার ঝুঁকি নেয় না কেউ, মনের রাগ বা দুঃখ চেপে রেখে চুপ হয়ে যায়, কারণ তারা বোঝে দল ভাঙলে যা করে কমে খাচ্ছে, যেটুকু করে কমে খাচ্ছে সেটাও থাকবে না, খাবে কি? সুতরাং থিওরি অফ নেসেসিটি তাদের এক করে রেখে দেয়, একসাথে রাখে। কথাগুলো মনে পড়লো বাংলাদেশের বর্তমান অন্তরিম সরকারের কাজকর্ম দেখে। ডাকাত দলের সঙ্গে তুলনা করলে এবং দেশকে লুটের মাল বললে আপত্তি করতে পারেন অনেকেই, এটা আমি জানি। তবে আপত্তি করলেও সত্যিটাকে তো চেপে রাখা যায় না। আর সেই সত্যি কথা বলতে গেলে বলতে হয়, যেভাবে বিএনপি, জামায়াত, এনসিপি সবাই দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে, তাতে আর একটা উপমা মনে পড়ে, সেটাও খুব লাগে, এখানটায় কাজে লাগে। সেটা হচ্ছে শকুন কাঁদে গরুর শোকে। ব্যাখ্যা দিই কেন এমন বলছি, তার ব্যাখ্যা। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের পর অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতা, পদ ও সুবিধা ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র দ্বন্দ্ব, বিশেষ করে বড় তিনটি দলের মধ্যে, তারাই ফোর ফ্রন্টে এখন। এবং এই তীব্র দ্বন্দ্ব এবং পারস্পরিক অভিযোগ, পাল্টা অভিযোগ, এসব কথা খুব একটা যে গোপন আছে এখন, এমন নয়। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ক্ষমতায় আসা ইউনূস সরকার যে সংস্কার ও স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছিল, তা নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে। আর এই প্রশ্ন তুলছে সরকারের সঙ্গে যে দলগুলো আছে তারাই তুলছে। বিএনপি, জামায়াত এবং এনসিপি প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ রক্ষায় সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, সরকারের সমালোচনা করছে। এই পরিস্থিতি বিশ্লেষণ করব সহজ ভাষায় এবং প্রাসঙ্গিক তথ্য সহকারে, বোঝাবো বাংলাদেশ কেন ভাগাড়ে পৌঁছেছে এবং এই দলগুলো যারা বাংলাদেশে বর্তমান শাসন চালাচ্ছে তারা কিভাবে শকুনের ভূমিকায় অভিনয় করছে। শকুন কাঁদে গরুর শোকে। 2024 সালের জুলাই মাসে ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনে শেখ হাসিনার 15 বছরের শাসনের পতন ঘটে। 8 আগস্ট মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। তার সরকার প্রতিশ্রুতি দেয় দুর্নীতিমুক্ত প্রশাসন, ব্যাপক সংস্কার এবং দ্রুত নির্বাচন। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই এই অন্তর্বর্তী সরকার নানা বিতর্কের মুখে পড়ে যায়। দুর্নীতির অভিযোগ, পদ বন্টন নিয়ে বিরোধ এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে থাকে। সরকারের সঙ্গে যেসব দল আছে তারা অবশ্য এইসব অভিযোগকে লুটের মাল ও তার বখরা নিয়ে মারামারি বলতে চাইবে না, বলবে এটা তাদের আদর্শিক সংগ্রাম। তবে এই আদর্শিক সংগ্রামে যা চলছে দেশে, সেসব দেখে সাধারণ মানুষ মনে করে আদর্শ কিচ্ছু নয়, এটা লুটের মাগ বখরা নিয়ে টানাটানি। অন্তর্বর্তী সরকারের আমলে লুটের বখরা বলতে বোঝায় সরকারি পদ নিয়োগে পক্ষপাতিত্ব, বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতিতে নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর লোকদের প্রাধান্য দেওয়ার অভিযোগ। দ্য শিলং টাইমস নিউজ পোর্টাল 10 আগস্টের এক প্রতিবেদনে একদা প্রধানমন্ত্রী তথা বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ABM আব্দুস সাত্তারের বয়ানে একগাদা অভিযোগ তুলেছেন। সাত্তার সাহেব প্রকল্প টেন্ডারের দুর্নীতি, সরকারি উপদেষ্টাদের ব্যক্তিগত সহায়ক এবং কর্মকর্তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন। জামায়াত, এনসিপি এবং অন্যান্য দলের নেতারাও সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করছে বলে বিএনপি অভিযোগ করেছে। আসি অন্তর্বর্তী সরকারের সংস্কার ও নির্বাচন নিয়ে মতভেদ প্রসঙ্গে। জুলাই চার্টার বাস্তবায়ন, পিআর পদ্ধতি চালু এবং নির্বাচনের সময় নিয়ে দলগুলোর মধ্যে তীব্র দ্বন্দ্ব। দেশের বৃহত্তম বিরোধী দল হিসেবে বিএনপি দ্রুত নির্বাচন চায় এবং ডিসেম্বর 2025 থেকে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ভোট অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। এই বিষয়ে বিএনপি দলের অভিযোগ,
যে ইউনূস সরকার জামায়াত ও এনসিপির স্বার্থ দেখছে, বিএনপির নয়। সব বড় বড় জায়গায় তাদেরই লোক বসাচ্ছে। কিছু উপদেষ্টা নির্দিষ্ট দলের ইঙ্গিত করছে জামায়াতের দিকে, তবে নাম নিচ্ছে না। এর প্রতি পক্ষপাত দুষ্ট বলছে বিএনপি। এবং প্রশাসনিক নিয়োগে একদলীয় অর্থাৎ জামায়াতের যে আধিপত্য চলছে, এই অভিযোগ বিএনপির। বিএনপির আরো অভিযোগ, সংস্কারের নামে নির্বাচন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে এবং বলছে তারা যে রেফারেন্ডাম গণভোট জাতীয় নির্বাচনের সাথে একসঙ্গে হওয়া উচিত, আলাদাভাবে নভেম্বরে নয়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইউনূসকে সতর্ক করে বলেছেন, আমরা চাই আপনি সেনাবাহিনীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন, রাষ্ট্রকে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকতে হবে, আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। বিএনপির সমর্থন শর্ত সাপেক্ষ এবং সীমাহীন নয় বলেও জানানো হয়েছে। এ তো গেল বিএনপির অবস্থান। জামায়াতে ইসলামীর কি অবস্থান? ইসলামপন্থী এই দল পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর জোর দাবি জানাচ্ছে, অর্থাৎ যে যত ভোট পাবে সে তত আসন পাবে সংসদে। জামায়াত ও এনসিপি মনে করে এতে প্রতিটি ভোটের মূল্য থাকে এবং ছোট দলগুলো সংসদে উপস্থাপিত হতে পারে। তবে কথা হচ্ছে, যে নিয়মের কথা বলছে, এই আনুষ্ঠানিক এই যে প্রতিনিধিত্বমূলক যে তাদের যে গঠন, আনুপাতিক প্রতিনিধিত্ব, এইভাবে কিন্তু পৃথিবীর কোনো দেশে ভোট হয় না। জামায়াতের মূল অভিযোগ, সরকার পিআর পদ্ধতি চালু করছে না, যা জামায়াতের রাজনৈতিক প্রতিনিধিত্ব কমিয়ে দিচ্ছে। কারণ তারা জানে তারা জেতার মতো ভোট পাবে না, সুতরাং তারা যতটা ভোট পাবে, ধরা যাক যদি বিএনপি 35% ভোট পেয়ে যেতে, তাহলে বিএনপি জিতবে সেই আসনে। কিন্তু জামাত যদি সেখানে 34% ভোট পায়, তাহলে জামাত কমে যাবে, সেই আসন পাবে না। জামায়াতের বক্তব্য হচ্ছে 35%-এর জন্য তারা যতটা পাবে, আমরা 34%-এর জন্য ততগুলো আসন পাবো। এই হচ্ছে পিআর। তাদের আরো অভিযোগ, জামাতের কিছু উপদেষ্টা নাকি বিএনপির স্বার্থে কাজ করছে এবং প্রশাসনকে দলীয়করণ করছে, এবং এর ফলে যে লড়াইয়ের যে সমান জায়গা, লেভেল প্লেইং ফিল্ড, সেটা তৈরি হচ্ছে না। ডিসি, ইউএনও, ওসি এবং আমলাদের ভূমিকা সন্দেহজনক। জামাতের আরো অভিযোগ, ইউনূস লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করে পক্ষপাতিত্ব দেখিয়েছেন, যেটা করা তার উচিত ছিল না। জামায়াতের দাবি, নভেম্বর 2025 সালের মধ্যে গণভোট করতে হবে, রেফারেন্ডাম, এবং জুলাই চার্টারে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে এই 2-1 দিনের মধ্যে। জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনগণের মতামত নিতে হবে, সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেলে সবাইকে মানতে হবে, না পেলে জামায়াতও মানবে। জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি সম্প্রতি কয়েকদিন আগে নিউ ইয়র্কে এক সভায় 5 মিলিয়ন বা 50 লক্ষ যুবক নিয়ে ভারত আক্রমণ করে ভারতে গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার কথা বলে বিখ্যাত হয়েছেন, তিনি দাবি করেছেন যে তাদের কাছে কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের নাম ও ভয়েস রেকর্ডিং রয়েছে, যা এখন তিনি প্রকাশ করছেন না, তাদের সংশোধনের সুযোগ দেওয়ার জন্য। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, বলছে জুলাই চার্টার সম্পূর্ণ বাস্তবায়িত করতে হবে, বিচার ও সংস্কার সম্পন্ন করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, তবেই নির্বাচন চাই। এই দাবিতে তারা অটল, কারণ সেটা করলে তো তারা ভোটে জিততে পারবেন না নির্বাচন করলে। সুতরাং এইসব দাবি করে যতদিন ভোট পিছিয়ে দেওয়া যায় তারা তাদের জায়গায় থাকবেন। এনসিপি নেতারা সরকারি চাকরিতে নিজেদের লোক ঢোকানোর চেষ্টা করছে বলে কিন্তু প্রচুর অভিযোগ উঠেছে। এনসিপির যুগ্ম সচিব সালাউদ্দিন তানভীরকে এনসিটিবি বা জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং ডিসি নিয়োগ কমিশনের ডিসি নিয়োগের জন্য তিনি কমিশন করবেন, দরদাম করবেন, এবং হস্তক্ষেপের অভিযোগে সাময়িকভাবে সাসপেন্ডও করা হয়েছে তাকে। রেলওয়ে মন্ত্রণালয়ে নিয়োজিত 3 ছাত্র নেতার বিরুদ্ধে রেলের টিকিট কালোবাজারি, বদলি বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনূস তারেক বৈঠকের পর এনসিপি হতাশা প্রকাশ করে বলে, সরকার শুধু একটি দলের অবস্থান ও দাবিকে গুরুত্ব দিচ্ছে। এনসিপি নেতারা মনে করে নির্বাচনের তারিখ ঘোষণায় বিএনপিকে অগ্রাধিকার দেয়া হয়েছে, যখন সংস্কার ও বিচার এনসিপির প্রধান দাবি ছিল। ওই
ভাগাভাগি নিয়ে টানাটানি, লুটের বকরা নিয়ে টানাটানি, শকুন কাঁদে গরুর শোকে। উপদেষ্টা ও তাদের সহকারীদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি মুক্ত থাকার প্রতিশ্রুতি সত্ত্বেও নানা কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া দপ্তরের উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও বা তার উপর তার সহকারী ব্যক্তিগত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। মিনি স্টেডিয়াম প্রকল্পের খরচ 12 বিলিয়ন টাকা বৃদ্ধি করা হয়েছে, 158% বাড়ানো হয়েছে। এই ব্যাপারে চাপ দেওয়ার ব্যাপারে অভিযোগও এই মহাবিপ্লবী ছাত্র নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে। তার পিতার বিরুদ্ধে সন্দেহজনক পরিস্থিতিতে সরকারি ঠিকাদার লাইসেন্স পাওয়ার অভিযোগ আছে, যার জন্য আসিফ প্রকাশ্যে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছেন। এছাড়াও বিস্তর অভিযোগ এই উপদেষ্টার ফুর্তি ফার্তার, ওই সে কি হাঁসটাস মাঝরাতে না শেষ রাতে হাঁস কেটে তার মাংস খাওয়া, এইসব নিয়ে যাকে যাক নিজে চাঁদাবাজি করতে গিয়ে ধরাও পড়েছেন এই উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সচিব ABM আব্দুস সাত্তার অভিযোগ করেন, আমি অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ দিতে পারি। কোনো পদে নিয়োগ বা বদলি তাদের খুশি না করে হয় না, মানে টাকা না দিয়ে হয় না। এক উপদেষ্টার APS এর অ্যাকাউন্টে 300 কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তার বিরুদ্ধে FIR হয়নি, তাকে জেলখানায় পাঠানো হয়নি, গ্রেপ্তার হয়নি। সরকারি গাড়ির অপব্যবহার অজস্র। বহু উপদেষ্টা নিয়ম বহির্ভূত ভাবে একাধিক গাড়ি ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। এমনকি গাড়ি করে যে জায়গায় 3-4 ঘন্টায় যাওয়া যায় সেখানে হেলিকপ্টারে যাচ্ছেন এবং সেখানে রেড কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে তাদের অভ্যুত্থানের জন্য। তো এইসব কাজে ইউনূসের নিজের প্রতিষ্ঠান, ইউনূস নিজেও কম যান না। তিনি গ্রামীণ ব্যাংকে 5 বছরের কর ছাড় দিয়েছেন এবং গ্রামীণ কল্যাণকে এখান থেকে নিজের জন্য 666 কোটি টাকা করের অব্যাহতি তিনি আদায় করে নিয়েছেন। ক্রিপ্টো কারেন্সিতে সম্পদ লুকানোর অভিযোগ আছে। কিছু তথ্যসূত্র দাবি করেছে যে সরকারি কর্মকর্তা ও ছাত্র নেতারা বিটকয়েনে লাখ লাখ ডলার জমা করেছেন। তাদের কতটা জমা, ছোটখাটো একটু হিসাবটা দিয়ে দিই। নাহিদ ইসলাম, তার নামে আছে 204.64 BTC, যার বাংলাদেশি টাকায় যার পরিমাণ হচ্ছে প্রায় 220 কোটি টাকা তিনি জমা রেখেছেন। আসিফ মাহমুদ 113 BTC, তার হচ্ছে তার টাকার প্রমাণ কত হচ্ছে প্রায় 100 কোটি টাকার ওপরে। শফিকুল আলম ইউনূসের যে প্রেস সেক্রেটারি, যাকে অনেকে আবার আদর করে ডাস্টবিন শফিক বলেন, তিনি রেখেছেন 93.06 BTC মানে বিটকয়েন, যার মূল্য $10 মিলিয়ন, মানে $1 কোটি। মানে বাংলাদেশের হিসাবে দেখুন এবার কত কোটি টাকা হয়। যদিও এই তথ্য নিশ্চিত নয়, তারা বলতেই পারেন কারণ প্রমাণ নেই, তবুও এটা গুরুতর আলোচনার জন্ম দিয়েছে। সবচেয়ে বড় কথা, এই অভিযোগের সত্যতা নির্ণয় করতে সরকার কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। জুলাই চার্টার ও রেফারেন্ডাম নিয়ে দ্বন্দ্ব। সেখানে দেখুন, জুলাই চার্টার, জাতীয় চার্টার হলো 33টি রাজনৈতিক দলের মধ্যে সাংবিধানিক, নির্বাচনী, প্রশাসনিক সংস্কার বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে প্রণীত একটি ঘোষণাপত্র। আজকালের মধ্যেই সেটা বাইরে ঘোষণাপত্র জারি করার কথা, সব সই সাবুত করে। এতে 28টা পয়েন্ট রয়েছে, যার মধ্যে আছে 84টি প্রস্তাব। অর্ধেক সাংবিধানিক সংস্কার সংক্রান্ত, মানে সংবিধানকে ওলটপালট করে দেয়া। রাজনৈতিক দলগুলির 60% দল এই চার্টারে স্বাক্ষর করতে রাজি হয়নি। আসা যাক রেফারেন্ডাম বা গণভোট প্রসঙ্গে। নভেম্বর 2025 সালে নির্বাচনের আগে রেফারেন্ডাম চায় জামাত ও NCP। তারা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের গণতন্ত্র খোলনলচে পাল্টে দিতে চায়। বিএনপি আবার রেফারেন্ডাম নির্বাচনের সাথে, বিএনপি কিন্তু বলে এটা করতে হবে ফেব্রুয়ারিতে 2026-এ, ভোট এবং গণভোট দুটো একসাথে হবে, তাতে অর্থের সাশ্রয় হবে। পিআর পদ্ধতির অন্তর্ভুক্তি, জামাত দাবি করছে জুলাই চার্টারে পিআর পদ্ধতির প্রস্তাব রেফারেন্ডামে রাখতে হবে। বিএনপি ও জাতীয় পার্টি সংবিধান অনুযায়ী নির্বাচন চায়, পিআর নিয়ে তাদের মত নেই। জাতীয় ঐক্যমত্য কমিশনের ভূমিকা কি? কমিশন 15-16 অক্টোবর
এই আজকালের মধ্যে চার্টার চূড়ান্ত করার পরিকল্পনা করেছিল। তবে চূড়ান্ত খসড়ায় চূড়ান্ত মতবিরোধের বিষয়গুলো থাকায় দলগুলির মধ্যে বিভেদ থাকছে এবং তার জন্য সেটা জারি হবে না। বিএনপি ও তার সহযোগীরা 11টা ভিন্ন মতের নোট দাখিল করেছে, যার মধ্যে বিএনপির একার হচ্ছে 9টি। বিশেষজ্ঞদের সমালোচনা এই সরকার সম্পর্কে কিরকম, সরকারের খুব কাছের মানুষ দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন এই সরকারের এখন ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়ার সময় এসেছে। যত বেশি দিন ক্ষমতায় আঁকড়ে থাকবে সংকট তত গভীর হবে। সাংবাদিক মাসুদ কামাল বলেন সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। কেন এই দ্বন্দ্ব? কারণ ওই যে বললাম লুটের বখরা নিয়ে ঝগড়া। অন্তর্বর্তী সরকারের আমলে এই লুটের বখরা নিয়ে দ্বন্দ্ব মূলত 4টি কারণে। 1, ক্ষমতার শূন্যতা, অনিশ্চয়তা। হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে। প্রতিটি দল নিজের প্রভাব বিস্তার ও পরবর্তী নির্বাচনে সুবিধা নিশ্চিত করতে চায়। 2, নির্বাচনী কৌশল ও পদ্ধতি নিয়ে মৌলিক পার্থক্য। 3, এর মধ্যে আছে এর মধ্যে আবার আছে জামায়াত ও অন্যান্য ইসলামী দলগুলো পিআর পদ্ধতি চায়, কারণ তারা বেশি প্রতিনিধিত্ব যাতে পায়। আবার 3 নম্বর, ইউনূস সরকারের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব। নির্বাচিত নয় এমন একটি সরকার গভীর রাজনৈতিক সংস্কার করতে গিয়ে লেজে গোবরে হয়ে যাচ্ছে, দেশটাকে শেষ করে দিচ্ছে। 4, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, অসৎ মনোবৃত্তি, টাকার লোভ। স্বয়ং মোহাম্মদ ইউনূস কোনো ব্যতিক্রম নন। তিনি পুরো টিমটাকে এই অসৎ টাকার লোভের দিকে তিনি লিড করছেন। এর পরিণতি ও ঝুঁকি কি? এই রাজনৈতিক দ্বন্দ্বের ফলে রাজনৈতিক বিভেদ বৃদ্ধি পাচ্ছে। জুলাই বিপ্লবের সময় যে ঐক্য ছিল তা ভেঙে গেছে। জনজীবনের প্রবল অস্থিরতা, আইন শৃঙ্খলা জঘন্য, দৈনিক 200 জন নারী যৌন নির্যাতনের শিকার, ছিনতাই ও হাইজ্যাকিং বেড়েছে, সংখ্যালঘুদের উপর বেড়েছে ভয়ঙ্কর অত্যাচার। অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি ভয়ঙ্কর। অথচ সরকারি কর্মকর্তারা লাখ লাখ ডলার জমা করছে, ইউনূস কোটি কোটি টাকা খরচ করে বিদেশ ভ্রমণ করছেন ফুর্তি করতে। নির্বাচন বিলম্বের আশঙ্কা, সংস্কারের নামে নির্বাচন 2026 সালের পরেও পিছিয়ে যেতে পারে, যার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে অশনি সংকেত, অপরাধ ট্রাইব্যুনালে সেনাকর্তাদের বিচার, সেনাবাহিনীকে দখল করে ইসলামিক রেভলিউশনারি গার্ড তৈরির পরিকল্পনা। বিএনপি ইউনূসকে বলেছে সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ করবেন না এবং পতিত স্বৈরাচারীরা মানে আওয়ামী লীগ এই দ্বন্দ্বের সুযোগ নিতে পারে তাহলে। অর্থাৎ এটা অন্য কোনো কারণে নয়, যদি আওয়ামী লীগ ফিরে আসে সেই ভয়ে শুধু বিএনপি নয়, জামাত, এনসিপি, উপদেষ্টারা সবাই এখন পাগল। জামাত ও এনসিপি মানে স্বয়ং ইউনূস উল্টো পথে হাঁটছেন। সেনা শেষ হওয়া মানে দেশ শেষ হওয়া, সেই কাজে নেমে পড়েছেন। সেনাবাহিনীর সঙ্গে সাম্প্রতিক সময়ে ইউনূস সরকার এবং সেনাবাহিনীর যে প্রবল একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং এই তৈরি হওয়ার পরে আপাতত ওয়াকারুজ্জামান একটা বুদ্ধি করে কিছুটা সময় অন্তত আদায় করে নিয়েছেন। তিনি হেফাজতে নিয়েছেন বোধহয় 14 জন না 15 জন সেনাকর্তাকে তিনি হেফাজতে নিয়েছেন। হেফাজতে মানে নেয়া মানে কিন্তু গ্রেপ্তার নয়। হেফাজতে মনে রাখতে হবে, গ্রেপ্তার হলো একজন ব্যক্তিকে আইনত আটক করার প্রক্রিয়া, আর হেফাজতে নেওয়া হলো তাকে শারীরিকভাবে নিয়ন্ত্রণে রাখা, অর্থাৎ তার ওপরে যাতে কেউ ঝাঁপিয়ে না পড়তে পারে কিংবা তিনি যাতে অন্য কারোর উপরে ঝাঁপিয়ে না পড়তে পারেন বা দেশ থেকে চলে না যেতে পারেন, তার জন্য হেফাজতে রাখা, কিন্তু গ্রেপ্তার হয়নি। তার মানেটা দাঁড়াচ্ছে হেফাজতে থাকা মানেই গ্রেপ্তার হওয়া নয়। সব গ্রেপ্তারে হেফাজত থাকে কিন্তু সব হেফাজতে গ্রেপ্তার থাকে না। সেনাপ্রধান তার এই চালে অন্তত আপাতত তাজুল ইসলামকে এবং ইউনূস সরকারকে টেক্কা দিয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অবস্থান তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে দেশের সেনাপ্রধান তারা হচ্ছে তাদের বাংলাদেশের সার্বভৌমত্ব অলঙ্ঘনীয় এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকারি বড় সিদ্ধান্ত নিতে পারে। শেষ করি আলোচনা। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে লুটের বখরা নিয়ে দ্বন্দ্ব আসলে ক্ষমতা, প্রভাব এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রতিযোগিতা। শেখ হাসিনার আমলেও লুট ছিল,
অন্যায় ছিল, সব দেশেই থাকে। ভারতে লালু প্রসাদ একা নেই, অনেক লালু প্রসাদ আছে, হয়তো লালু প্রসাদের মতো এতটা বড় নন। দেশের সম্পত্তি কুক্ষিগত করার অপরাধে মামলা চলছে স্বয়ং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের বিরুদ্ধে, তারা জামিনে মুক্ত আছেন। সাম্যবাদী চীনের তাবর নেতারা দুর্নীতির অভিযোগে কারাগারে গেছেন, একজন নয় একাধিক জন। বাংলাদেশে হাসিনার আমলেও দুর্নীতি ছিল, কিন্তু তখন আইনের একটা সাধারণ শাসন ছিল, উন্নয়নের একটা গতি ছিল। কথায় আছে, পেটে খেলে পিঠে সয়। মানুষের হাতে কাজ ছিল, সরকারের নানান প্রকল্প ছিল মানুষের মুখে ভাত দেওয়ার, গরিবের মুখে ভাত দেওয়ার। ভাতের চিন্তা করতে হয়নি বলে মানুষ গণতান্ত্রিক অধিকারের কথা বলেছে তখন। এখন পেটে ভাত নেই, তাই গণতন্ত্রের অধিকারের কথা কেউ বলেও না, আর বললে তার জায়গা জেলখানায়। হাসিনার থেকেও আরো বেশি কি বলবো, তাদের স্বৈরাচারী, অন্তত এই ব্যাপারে এই সরকার। সুতরাং হাসিনার আমল এখন স্মৃতি। লুটের বকরা নিয়ে যখন খেয়ে ক্ষমতার অধিকারীদের, তখন সাধারণ মানুষের একমাত্র প্রার্থনা, হে ঈশ্বর মুক্তি দাও এই লুটেরাদের হাত থেকে। ধন্যবাদ।